এখানে অনেকদিনই আছি, প্রায় 30 বছর হয়ে গেল। তো আমার সঙ্গে আছেন জালাল ভাই আছেন, মানে জুয়েল ভাই আছেন, হুদা ছিল, হুদাকে দেখতে পাচ্ছি না, আর নুবরাজ ছিল বোধহয়, তাকে আমি এখনো আছি ইফতেখার ভাই। আছে না, তোমার এখানে এস দেখা যাচ্ছে, তোমাকে দেখতে পাচ্ছি না। শ্রমিক জানি কি করেছেন। আচ্ছা, আছি আমি আমি নুব্রাস আমি আছি। হ্যাঁ নুবরাজও আছে, দ্যাটস ভেরি গুড। আমরা বেশি সময় না নিয়ে প্রফেশন নিয়ে কথা বলি। আমরা প্রফেশনাল আর্কিটেক্ট, বা এখানে আমরা যা বুঝলাম যে আর্কিটেক্ট আসলে অনেক ব্যাপক, এটা তো আমরা অনেক দিন ধরে জানি, কিন্তু শুধুমাত্র পেন্সিল নিয়ে বসে থাকি অনেকক্ষণ ধরে, কিন্তু আসলে আমাদের অনেক রেসপন্সিবিলিটি। তো প্র্যাকটিসে এসে যেটা আমি দেখতে পাচ্ছি এখানে অস্ট্রেলিয়াতে পার্টিকুলারলি, আমার এখানে আমাদের এই মুহূর্তে কোভিড এর ক্ষেত্রে প্রফেশনে যে প্র্যাকটিসের কনস্ট্রেইনটা একটু বলি আমি আগে। যেমন এখানে ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন প্রসেসের একটা ব্যাপার হচ্ছে, প্রোডাকশন লেভেলে একটা প্রবলেম হচ্ছে, এমপ্লয়মেন্টের সিরিয়াস প্রবলেম, সোশ্যাল ইম্প্যাক্টও হচ্ছে। দিস আর দ্য কনস্ট্রেইন, অথবা আমরা বলতে পারি এটা নেগেটিভ ইম্প্যাক্ট ইন আর্কিটেকচারাল প্র্যাকটিস অ্যান্ড প্রফেশন। আর পজিটিভ সাইডে যেটা দেখতে পাচ্ছি আমরা, যেটা রোল অফ আর্কিটেক্টস ডিফারেন্ট হয়ে যাচ্ছে, যেটা আমরা সবাই বলছি একাডেমিক্যালি প্রফেশনালি হয়ে যাচ্ছে। এখানে ইনস্টিটিউটের ব্যাপারটা আমি নিয়ে আসবো, যেখানে জুয়েল ভাই বা যারা মেম্বার আছেন তারা আর একটু হয়তো দেখতে পারেন এই ব্যাপারটা নিয়ে। আর্কিটেক্ট রেজিস্ট্রেশন বোর্ড, যেটা একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, ওরা কিভাবে কাজ করে যাচ্ছে আর্কিটেক্টদের জন্য, সেটাও একটু আমরা আলাপ করতে পারি। এমপ্লয়মেন্ট অপরচুনিটি অ্যান্ড স্কোপ অফ আর্কিটেক্ট, যেটা আগামীতে কি হতে পারে আর কি, যেটার কথা আমরা ভাবছি যে এই মুহূর্তে কি হচ্ছে আর আগামীতে কি হতে পারে আর্কিটেক্টদের জন্য। ট্রেনিং অপরচুনিটির জন্য আর্কিটেক্টদের এবং ফার্দার এডুকেশনের ব্যাপারটা হচ্ছে। আর বেটার প্র্যাকটিস অ্যান্ড প্রোটেকশন, এটাও আমরা চিন্তা করছি এখানে, যে এখানে মানে সারা পৃথিবী জুড়ে চিন্তা করা উচিত, বাট আমি অস্ট্রেলিয়ান কনটেক্সটেই বলবো। আর গভর্নমেন্ট ইনভলভমেন্টটা কি হচ্ছে। আমরা যদি ওখানে চলে যাই একটু ডিটেলে, তাহলে আমি বলতে থাকবো, এবং এখানে হয়তো জুয়েল ভাইকে আমি নিয়ে আসবো অ্যাজ এ প্র্যাকটিস অর্গানাইজেশন ইন বাংলাদেশ, এবং অন্য যারা আছে, হুদা ক্যানবেরায় প্র্যাকটিস করে, আর নুব্রাস তুমি যদি পার্টিসিপেট করো, আমি আমি চলে আসবো ওই পয়েন্টে। আমি আরেকটু ডিটেলে বলি আমরা যেটা কিভাবে এখানে কাজ হচ্ছে। তো ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন প্রসেসে যেটা হচ্ছে, মেইনলি প্রথম দিকে ওয়ার্কিং ফ্রম হোম এবং সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য শিফটিং ওয়ার্ক হচ্ছিল, এখনো চলছে অনেক জায়গায়। আর এটা করার জন্য যেটা হচ্ছে, হোল ডিজাইন প্রসেস বিকামিং ভেরি স্লো, এটা একটা নেগেটিভ সাইড হচ্ছিল। তারপরে প্রোডাকশন লেভেলে গিয়ে দেখা গেল যে এডিশনাল টাইম লেগে যাচ্ছে আমাদেরকে, যে সমস্ত প্রজেক্টের টাইম লাইন থাকে প্র্যাকটিসে, সেটা কোনো অবস্থাতে মিট করা যাচ্ছে না, কিন্তু আমাদের টাইম চলে যাচ্ছে। টাইম চলে যাওয়ার জন্য যে এডিশনাল ফি চলে আসছে, সেটা আবার ক্লায়েন্ট দিতে চাচ্ছে না, কারণ ক্লায়েন্ট নিজেও স্ট্রাগল করছে সব নিয়ে। সো দিস ইজ এ বিগ ক্রাইসিস, বিকজ যে টাইমে কাজ শেষ করার কথা, আমরা জানি প্র্যাকটিসে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা টাইম ইজ মানি। সো ওই জিনিসটা খুব ব্যাপকভাবে এফেক্টেড। এরপরে এমপ্লয়মেন্টে এসে দেখা গেল মেনি আর্কিটেক্টস অফিস লস্ট সিগনিফিক্যান্ট প্রজেক্টস এখানে, এবং তার জন্য এফেক্টটা হলো স্টাফ স্যালারি কমিয়ে দেওয়া হলো, কম্প্রোমাইজ হলো ওয়ার্কিং আওয়ার্স, জবও চলে গেল অনেকের। এই মুহূর্তে আর্কিটেক্টদের জবের অবস্থা খুবই খারাপ, প্রায় 20% আর্কিটেক্টদের জব নেই হয়ে গেছে অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে, according to Institute of Architects statistics. So it is not very good sign, but at the same time ক্লায়েন্টও খুব স্ট্রাগল করছে এগুলাকে সাপোর্ট করার জন্য, বোথ ইন গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর। যদিও গভর্নমেন্ট একটু ডিফারেন্টলি দেখছে, আমি একটু পরে গভর্নমেন্ট নিয়ে আলাপ করব। আর যে মেনি আর্কিটেক্টস অফিস লস সিগনিফিক্যান্ট প্রজেক্টস, সেই জন্যই হচ্ছে না, প্রজেক্টগুলো থেমে গেছে। অনেক ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে ব্যাংক লোন দিতে খুব হেজিটেট করছে, বিকজ যাদেরকে লোন দিবে তাদের হয়তো জব নাই, তাদের আওয়ার্স কমে গেছে। সো ইট ইজ ভেরি ব্যাডলি এফেক্টেড। আমরা দু একজন আর্কিটেক্টকে চিনি যারা খুব লার্জার প্রজেক্ট অফিস, এখানে কক্স আর্কিটেকচার, আলেকজান্ডার জান, দে আর ভেরি গুড ফ্রেন্ড অফ বাংলাদেশি আর্কিটেক্টস ইন অস্ট্রেলিয়া। এরা বাংলাদেশি আর্কিটেক্টদেরকে যথেষ্ট পরিমাণে সম্মান করে, জায়গা দেওয়ার চেষ্টা করে,
প্লেসমেন্ট করে, তাদের অবস্থাও খুব খারাপ। এর মধ্যে অনেকবারই কথা হলো তাদের সাথে, তারাও খুব মানে ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য হোল থিং, এবং কিভাবে ইমপ্রুভ করা যাবে সেটা নিয়েও কথা হচ্ছে। আমার মনে হচ্ছে যে আমরা একটু আর্লিয়ার হতে ওদেরকে রেখে দিতে পারতাম আমাদের প্যানেলের মধ্যে, কিন্তু যেহেতু এখানে অনেক রাত হয়ে গেছে তা আমরা ওদেরকে নিয়ে আসতে পারিনি। সোশ্যাল ইম্প্যাক্টের কথা বলছে অনেকেই। এখানে এখানে অস্ট্রেলিয়াতেও সোশ্যাল ইম্প্যাক্টের মধ্যে মেন্টাল হেলথ অ্যান্ড ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে গেছে অনেক। আমার ওয়াইফ মেন্টাল হেলথ স্পেশালিস্ট ও সাইকিয়াট্রিস্ট, তার কাছেও অনেক সময় শুনি যে খুবই ডিফিকাল্ট হচ্ছে এই কোপ আপ করতে এখানে। এবং আমাদের অফিসেরই দু একজনের প্রথম দিকে অফিস চালা অবস্থাতেই খুব ভালো ছিল, বেশ কিছুদিন পরেই বাসায় পুলিশ আসা শুরু করলো, বিকজ বাসায় অনেক চিল্লামিল্লি। দিস ইজ ভেরি আনফর্চুনেট that these are the things happening in real life. সো এইগুলার নেগেটিভ সাইডটা আমরা দেখলাম। এখন যদি একটু পজিটিভ সাইডটা দেখি যে এখন কি করা যেতে পারে, আমরা কি করতে পারি এ ব্যাপারে। এখন ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস একটা ব্যাপক রোল প্লে করছে এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে। যেমন আমি যেটা বলবো যে রোল অফ আর্কিটেক্ট, ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস অ্যান্ড রেজিস্ট্রেশন বোর্ড, এখানে দুইটা জিনিস বাংলাদেশের চেয়ে একটু ডিফারেন্ট, আমরা হয়তো অনেকে জানি এটা, যে একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে যারা আর্কিটেক্টকে লুক আফটার করে থ্রু কনজিউমার্স লাইক আর্কিটেক্টস রেজিস্ট্রেশন বোর্ড, আর ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস মেম্বারদেরকে দেখে শুধু। তো এখানে যেটা করলো অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস, যেটা মেম্বার অর্গানাইজেশন, আর আর্কিটেক্টস রেজিস্ট্রেশন বোর্ড এআরবি, যেটা গভর্নমেন্ট অর্গানাইজেশন লুক আফটার কনজিউমার রাইটস অ্যান্ড প্র্যাকটিস, এরা বোথ এখন একসঙ্গে কাজ করছে, খুব ক্লোজলি কাজ করছে। এবং অলমোস্ট the bringing the industry experts every day almost জুম মিটিং করছে এবং ইন্সপায়ার করে যাচ্ছে আর্কিটেক্টদেরকে কিভাবে কি করা যেতে পারে। এর মধ্যে ভ্যারাইটি অফ প্রফেশনালস, এর মধ্যে সোশিওলজিস্ট, ইকোনমিস্ট, সাইকোলজিস্ট অফকোর্স, অ্যান্ড অনেক আর্কিটেক্ট বিভিন্ন জায়গায়, ইভেন চায়না থেকে, আমেরিকা থেকে, ওদেরকে নিয়ে এই পর্যায়ে কিভাবে কাজ করছে, কিভাবে করা যেতে পারে সেটা। তো যেহেতু অনেকে শুনতে চায় না, সেজন্য ওরা আবার সিপিডি পয়েন্ট নিয়ে এসছে। সো অনেকেই এখন সিপিডি নেওয়ার লোভে এটা করতে হচ্ছে, কারণ এখন আমরা বাইরে গিয়ে সিপিডি করতে পারছি না। সো এটা একটা অপশন যেটা হয়তো আইবিও চিন্তা করতে পারে এই ব্যাপারটা নিয়ে। তারপরে যেটা দেখছিলাম আমরা, স্টাফকে কিভাবে সাপোর্ট করা যায় সে ব্যাপারেও সেমিনার করে যাচ্ছে। গভর্নমেন্ট রেগুলেশনস অ্যাবাউট স্টাফ, সেটাও বলা হচ্ছে যে আর্কিটেক্ট ইচ্ছা করলে একজনকে স্যাক করে দিতে পারবে, সেটা করতে পারবে না। সেই জন্য তাকে জবের এগেনস্টে কি করতে পারে, সেটা গভর্নমেন্ট কিভাবে সাপোর্ট করবে, সেগুলাও ইনস্টিটিউট দেখছে। সাথে সাথে রেজিস্ট্রেশন বোর্ডও ওটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। ইন্টারেস্টিং হচ্ছে এখানে আমাদের এখন নিউ সাউথ ওয়েলসের প্রেসিডেন্ট মহিলা এবং রেজিস্ট্রেশন বোর্ডের রেজিস্ট্রার মহিলা। আমি এই মহিলা সম্পর্কে একটু আগেই আলোচনা হচ্ছিল। সো দে আর ওয়ার্কিং ট্রেমেন্ডাসলি এই ডিফিকাল্ট টাইমে, আনবিলিভেবল। এবং আরো বেশি করে কিভাবে রেজিস্ট্রার আর্কিটেক্ট তৈরি করা যায় সে ব্যাপারে তারা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। সো এটা একটা পজিটিভ সাইড অফ ইট। রেগুলেটরি বডির মধ্যে যেটা আসছে, যেটা হলো নতুন করে অ্যাক্ট অ্যান্ড বিলস পাস করছে, পার্টিকুলার নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্ট। এখানে এই জুন মাসে যেটা হলো, New South Wales government has passed Design and Building Practitioners Bill 2020 and Residential Apartment Buildings Compliance Enforcement Powers Bill 2020। তাতে কি হলো? তাতে হলো কি, আর্কিটেক্টদের উপরে অনেক রেসপন্সিবিলিটি চলে আসলো। এখন যেটা আগে হতো যে এখানকার প্র্যাকটিসের মধ্যে যে একটা ডিজাইন করলাম, এটা ঠিক অ্যাকর্ডিংলি কোড বা স্ট্যান্ডার্ড মেনে করা হলো কিনা বেসিক্যালি দেখতো প্রাইভেট সার্টিফায়ার অর কাউন্সিল। এখন যেটা করা হচ্ছে, যেহেতু কিছু অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখন মনে হচ্ছে যে সবাই আরেকজনের দিকে দৃষ্টি দিয়ে দিচ্ছে যে না আমি তো করিনি, ইঞ্জিনিয়ার করেছে। ইঞ্জিনিয়ারের কাছে গেলে বলে না আমি তো দেখিনি, আর্কিটেক্ট করলো। তো এখন আর্কিটেক্টকে অনেকটা ফ্রন্ট লাইনে লিডারশিপে নিয়ে আসছে, হুইচ ইজ গুড, অর দেয়ার ইজ এ এনর্মাস প্রেশার অন আর্কিটেক্টস। তো যেখানে বলা হচ্ছে গিভ অ্যাডেড রেসপন্সিবিলিটি টু আর্কিটেক্টস ইভেন ইন মোর ডিটেল ইনভলভমেন্ট লাইক চেকিং দ্য কমপ্লায়েন্স অফ টাইল স্লিপ রেজিস্ট্যান্স, গ্লেজিং। এছাড়াও তো রেগুলেটরি যে সমস্ত ইস্যুগুলো থাকে, যাতে অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড কিংবা অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ড স্ট্যান্ডার্ড, তারপরে ন্যাশনাল কনস্ট্রাকশন কোড, এগুলো তো জানতেই হবে, সাথে সাথে ওগুলো জানতে হবে, যেটাতে অনেকেরই আমাদের হয়তো এক্সপিরিয়েন্স নাই, ট্রেনিং নাই। সেটাওকে এনশিওর করা হচ্ছে যে এখানে এই ট্রেনিং এর ব্যবস্থা ইউনিভার্সিটি করতে পারি কিনা, কিংবা টেইফ এখানে সার্টিফিকেট কোর্স করার জন্য ডিফারেন্ট এডুকেশনাল সিস্টেম আছে, সেখানে করা যেতে পারে কিনা, প্র্যাকটিক্যালি বিল্ডারের সঙ্গে কাজ করতে পারি কিনা,
সে ব্যাপারটা নিয়েও কথা উঠছে এবং সেখানে জব অপরচুনিটি ক্রিয়েট করা হচ্ছে এবং যেটা গভর্নমেন্ট খুব এনকারেজ করছে এটা করার জন্য, যেটাকে ট্রেনিং অপরচুনিটি ফর আর্কিটেক্টস বলে ভাবছে এরা আর কি। That means more architects needed for industry means more employment, more training, more education for architects, and finally more job opportunity. এটা রিসেন্টলি এই জুন মাসে আসার পরে একটা বেশ মানে আলোড়ন সৃষ্টি করলো আর্কিটেক্টদের মধ্যে। এখন অনেকেই কি করে কুইকলি এই জিনিসটা টেক আপ করা যায় সেটা চিন্তা করছে। আর একটা জিনিস বলে নেওয়া ভালো, এখানে আগেই কথা হচ্ছিল যে আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি অস্ট্রেলিয়াতে বন্ধ করেনি, এটা চালিয়ে যাচ্ছিল এবং এটাতে আমাদেরকে এমপ্লয়মেন্টটা রেখে দিয়েছে যাতে কনস্ট্রাকশন চলতে পারে, কিন্তু উইথ স্ট্রিক্ট রেগুলেশন যে ওখানে কিভাবে কাজ করতে হবে। ব্যাপারটা একটু স্লো, লাইক একটা ঘরের মধ্যে 3 জন রং করতে পারবে না, ওই বা কনস্ট্রাকশন সাইটে যাওয়ার সময় তাকে ওই টেস্ট করে তারপর ঢুকতে হবে, বেরোনোর সময়ও তাই, এবং একটা সার্টেন নাম্বার অফ পিপল কনস্ট্রাকশনে থাকতে পারবে। এগুলা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট রেগুলেটরি এবং এরা করতে পারছে, সেজন্যই এখনো পর্যন্ত কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটা বন্ধ করেনি, সেটাকে এসেনশিয়াল সার্ভিসেস মধ্যে ফেলে দিয়ে কাজগুলা চালিয়ে নিচ্ছে। সো এরপরে আসলো আমাদের বেটার প্র্যাকটিস অ্যান্ড প্রোটেকশন। এখন যেহেতু আমাদেরকে অনেক বেশি রেসপন্সিবিলিটি দেওয়া হচ্ছে, আর্কিটেক্টদের প্রোটেকশনটা কোথায়? সো প্রোটেকশন লেভেলে কথা বলতে গিয়ে আসে যে আমাদেরকে ইন্স্যুরেন্স আছে কিনা, ইন্স্যুরেন্স কভার করবে কিনা। মেনি প্র্যাকটিস এক্সপ্লোরিং যে আমাদের ফিউ বানানো যাবে কিনা, বিকজ আমাদের তো এই কাজ ছিল না, এই দায়িত্ব আমাদের আগে ছিল না, সেটা নিয়েও আলাপ আলোচনা হচ্ছে এবং ইনস্টিটিউট এটা নিয়ে এগিয়ে যাচ্ছে যে আর্কিটেক্টদের ফি কি হওয়া উচিত। এটা আগেও ছিল, কিন্তু এখন এডিশনাল রেসপন্সিবিলিটি আসার জন্য আবার নতুন করে ভাবা হচ্ছে এবং সেক্ষেত্রে হয়তো আরো বেশি আর্কিটেক্ট আমাদের অফিসে নিতে হবে যাদের ওই ব্যাপারে এক্সপিরিয়েন্স আছে, সাইটে কাজ করতে পারে, সাইট দেখতে পারে, এই জাতীয় কাজ। আর ইন্স্যুরেন্স লেভেলটাও এখন একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আগে যেমন এখন এখানকার প্র্যাকটিসিং আর্কিটেক্টদেরকে ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি, দিস ইজ এ প্রফেশনাল ইন্ডেমনিটি ইন্স্যুরেন্স। সো এই ইন্স্যুরেন্সটা আবার যেহেতু আমাদের একটা লেভেল অফ প্র্যাকটিসকে ছাড়িয়ে যাচ্ছে, সো সেক্ষেত্রে ইন্স্যুরেন্স গুলো এখন আবার ইভ্যালুয়েট করছে যে এই ইন্স্যুরেন্সে আমাদের কাভার করবে কিনা এবং আমাদের প্রিমিয়াম বাড়িয়ে দিবে কিনা। সেগুলো নিয়েও এখানে বেশ চিন্তা ভাবনা করা হচ্ছে যে এই জাতীয় কাজ আর্কিটেক্ট করতে পারবে কিনা, করতে পারলে তা কিভাবে আগাবে সে। এখন আমরা গভর্নমেন্ট লেভেল একটু আসি, আমরা একটু এখানে টাচ করি। আমি আমাদের সময়টাও একটু দেখতে হবে, আমি এটা দিয়ে শেষ করব। ইনভলভমেন্ট অফ লোকাল, স্টেট অ্যান্ড ফেডারেল গভর্নমেন্ট। আমরা এখানে আমাদের 3টা লেভেলে গভর্নমেন্ট, লোকাল, স্টেট অ্যান্ড ফেডারেল, মানে লোক সংখ্যা হিসেবে বাংলাদেশের সঙ্গে কম্পেয়ার করলে কিছুই না, কিন্তু গভর্নমেন্ট আবার 3টা। কিন্তু এই জন্য আবার আমাদের এখানে ওই যে লাল ফিতা দৌরত্ব একটু বেশি, কিন্তু এটাকে কমিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে অনেক দিন ধরে, এবার আর একটু বেশি করে কমানোর চেষ্টা করা হচ্ছে। লোকাল গভর্নমেন্ট মানে আমাদের এখানে মিউনিসিপ্যালিটি, যেটা কাউন্সিল বলি আমরা, স্টেট গভর্নমেন্ট তো স্টেটই আছে এবং স্টেট অ্যান্ড টেরিটরি, আর ফেডারেল গভর্নমেন্ট তো ফেডারেল গভর্নমেন্টই। লোকাল গভর্নমেন্ট সাধারণত আমাদেরকে এই অ্যাপ্লিকেশন গুলা, এনি ডেভেলপমেন্ট তারা অ্যাপ্রুভ করে। ওদের ওখানে আর্কিটেক্ট বলতেই নাই আমাদের দেশের মিউনিসিপ্যালিটির মতো, কিন্তু ওদের ওখানে প্ল্যানারে ভরা। তো তারাই এগুলা দেখে, কিন্তু একটা নির্দিষ্ট গাইডলাইন করা আছে যে কিভাবে হবে, এবং সেটা মোস্টলি আর্কিটেক্টদের দিয়েই বানানো, কনসালটেন্ট দিয়ে বানানো হয় যে এটা কি ধরনের ডেভেলপমেন্ট হতে হলে কি ধরনের সাবমিশন হতে হবে। সো ওই বেসিসে করে, এবং বেশ কিছু সিটি বেসড কাউন্সিল ওরা অবশ্য আর্কিটেক্ট নেয়, কিন্তু এমনি একটু লোকাল কাউন্সিল গুলাতে অতটা বেশি আর্কিটেক্ট ইনভলভমেন্ট নাই। কিন্তু এখন একটু প্রেশারাইজ করা হচ্ছে এবং স্ট্রিমলাইন করা হচ্ছে যে তাড়াতাড়ি কিভাবে অ্যাপ্রুভাল করা যায়। কিন্তু এটা একটা কনফ্লিক্টিং এফেক্ট হচ্ছে, কাউন্সিলের অফিসাররা বাসায় বসে কাজ করছে কিন্তু অ্যাপ্রুভাল দিতে হবে তাড়াতাড়ি, এটা আবার হচ্ছে না। তো গভর্নমেন্ট এখন যেটা করলো সেটা ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং এর আন্ডারে নিয়ে গিয়ে ওখানে বড় প্রজেক্ট গুলা খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল করাচ্ছে, যার জন্য হয়তো খুব কুইকলি অনেকগুলা কনস্ট্রাকশন কাজ আবার বড় করে আগাতে থাকবে, যেখানে এমপ্লয়মেন্ট গুলা যাতে ডিক্রিজ না করে সেটা গভর্নমেন্ট চেষ্টা করছে, এবং ফিউচারে যাতে আরো নতুন নতুন প্রজেক্ট গভর্নমেন্ট লেভেলে করতে পারলে, বেসিক্যালি পার্ক ডেভেলপমেন্ট, বেসিক্যালি এডুকেশন অ্যান্ড হেলথ, এগুলাতে গভর্নমেন্ট খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে অ্যাজ এ স্টিমুলাস প্যাকেজ হিসাবে। তো সেগুলা গভর্নমেন্ট করে যাচ্ছে। এখানে যেটা আরেকটা হচ্ছে, যেটা আমি ফাইনালি বলবো, যে যেহেতু এটা এসেনশিয়াল সার্ভিসেস এর মধ্যে,
আর অস্ট্রেলিয়াতে একটা জিনিস গভর্নমেন্ট করেছে, সেটা হচ্ছে যে জব কিপার অ্যালাউন্স, মানে যদি কোনো অফিসের ইনকাম গত বছরের থেকে 30 বা 40% কমে গিয়ে থাকে, এই যদি লেজিটিমেট রিজনে হয় এবং তার সবকিছু মিট করে, তাহলে গভর্নমেন্ট তাকে একটা সার্টেন স্যালারি প্যাকেজ দিবে, এবং সেটা দিয়ে আমাদের আর্কিটেক্টদেরকে এখনো পর্যন্ত টিকে আছে, কিন্তু এটা শেষ হয়ে যাবে এই বছর সেপ্টেম্বরের দিকে। তখন কি হবে বলা মুশকিল, এটা নিয়ে সবাই খুব ওয়ারিড। এখনো পর্যন্ত জব আমরা রেখে দিতে পারছি, আমাদের যারা কাজ করছে, অন্তত আমার অফিসে আমাদের সাথে সবাই আছে, অন্য অফিসেও আছে, যদিও অনেকের জব চলে গেছে, কিন্তু অনেকে আছে যে সেখানে গভর্নমেন্টের জব কিপার অ্যালাউন্সের আন্ডারে ওরা সুযোগটা পাচ্ছে। এটা বোধহয় ডেভেলপ কান্ট্রি বলেই সম্ভব। আমি জানি না আমেরিকাতে কি হচ্ছে, হয়তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট ইন বাংলাদেশ। আমি একটু আগে শুনছিলাম যেখানে মানে প্রায় 35 লক্ষ লোক যারা ডেইলি লেবার, তাদের কি হয়। এখানেও যারা স্টুডেন্ট বা এখানে যারা কাজ করছে, যারা অস্ট্রেলিয়ান সিটিজেন কিংবা রেসিডেন্ট না, তাদের অবস্থা বাংলাদেশি ওই লোকাল লোকজনদের মতোই, খুবই খারাপ অবস্থা এইসব লোকজন নিয়ে। তো যাই হোক, পজিটিভ সাইড গুলোর মধ্যে যেটা এসে দাঁড়ালো যে গভর্নমেন্ট চেষ্টা করে যাচ্ছে, প্রাইভেট সেক্টরেও অনেকে এগিয়ে আসার চেষ্টা করছে, কারণ ব্যাংক লোন একটু নরমাল, কিন্তু ইন্ডিভিজুয়াল লোন ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে কাজ আসছে, এবং আমাদের মাঝখানে কাজ খুব খারাপ ছিল, এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে কিছু কিছু কাজ আসছে এবং আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি। তো এই হলো আমাদের দুইটা দিক, একটা হলো কনস্ট্রেইন আর একটা অপরচুনিটি কি দাঁড়ালো। তা আমি এখানে একটু যদি জুয়েল ভাই বাংলাদেশের কনটেক্সটে কিছু বলেন, তারপরে আমরা হয়তো ফিরত আসবো হুদার কাছে, যে ও ক্যানবেরাতে প্র্যাকটিস করে, ওদের ওখানেও কি অবস্থা, তারপরে না হয় আমরা নুব্রাস কাছে চলে যাব। জুয়েল ভাই, আপনি কি কিছু বলবেন? ঠিক আছে, ধন্যবাদ ইফতেখার। আমি তোমার স্ট্রাকচারেই বলি যে আমাদের কনস্ট্রেন্টস আর প্রসপেক্টস নিয়ে বলি। আসলে আমরা অফিসগুলো, বেশিরভাগ অফিসই মার্চের মাঝের থেকে বন্ধ হয়ে গেছে, মানে ওয়ার্ক ফ্রম হোম করতেছে সব অফিসগুলোই, প্রায় মানে 99%ই আমি বলবো যে করছে সেভাবে। কিন্তু এতে করে তুমি যেই সমস্যাটার কথা বললা, যে আমাদের মানে এফিসিয়েন্সি অনেক ড্রপ করে গেছে, এবং আমাদের ডেডলাইনগুলো মিট আপ করতে পারতেছে না আমাদের ক্লায়েন্টদের ডেডলাইন। তো তাও একটা ফরচুনেটলি ক্লায়েন্টগুলো কনস্ট্রাকশন সাইট একটু স্লো ডাউন করাতে মানে অত প্রেশার দিচ্ছে না, কারণ তাদেরও পেমেন্ট করতে হবে, এইসবের জন্য তারাও একটু ডিলে করলে তাদেরও সুবিধা হয়। এই জায়গাগুলো হলো অবস্থা। তবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে কিছু কিছু অফিস চালায় নিতে পারছে গত 3-4 মাস হলো। এর মধ্যে কথা হচ্ছে আমাদের মধ্যে সকল প্রফেশনাল যারা মানে প্র্যাকটিসিং প্রফেশনালস যারা, তাদের মধ্যে যে কিভাবে অফিস ছোট করবে নাকি স্যালারি কিছু কমিয়ে দিয়ে বরং টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো সামনে ভবিষ্যৎটা জানে না, অনেকেই এখন স্যালারি কিছুটা কমিয়ে দিচ্ছে, মানে একেবারে লে অফ করার থেকে অথবা স্টাফ ছাঁটাই করার থেকে। তো এইভাবে করে এই বিপদের সময় একজনকে মানে চাকরি চলে গেলে তার আরো অসুবিধা করবে। তো এই অবস্থা হলো মানে আমাদের প্রফেশনাল দিক থেকে। আর যেটা আরেকটা দিক হলো আমাদের এখানে আসলে সরকারের তরফ থেকে যে ইনসেন্টিভটা দিচ্ছে, এটা হচ্ছে মেইনলি দেখা যাচ্ছে হলো কিছু ইম্পর্টেন্ট সেক্টরকে, এগ্রিকালচারকে দিচ্ছে, তারপরে গার্মেন্টস সেক্টরকে দিচ্ছে, যেরকম 2% ইন্টারেস্টে তারা একটা লোন দিচ্ছে শর্ট টার্ম, এবং ওইভাবে করে তাকে। আমাদের খাতটা আসলে এই সেক্টরে পড়ছে না। না পড়াতে যেটা হলো আমরা এখন নিজেরাই একটা ওয়ে আউট বের করেছি ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস থেকে। সেটা হলো আমরা যারা অপেক্ষাকৃত সচ্ছল স্থপতি, তাদের কাছে আমরা একটা অ্যাপিল করেছিলাম, আমরা কিছু টার্গেট করে, যে একটা আলাপ করে নিজেরা একটু প্রথমে ব্রেইনস্টর্মিং করে, যে আপনাদের কাছ থেকে আমরা একটা ইন্টারেস্ট ফ্রি টাকা লোন হিসেবে ইনস্টিটিউট আপনারা দিবেন, এবং এটা 2 বছরের জন্য আমাদেরকে দিবেন। আমরা এই টাকাটা নিয়ে আমরা যারা আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে অথবা ছোট প্র্যাকটিস 2 থেকে 3 জনের প্র্যাকটিস যারা হয়তো ছাঁটাই করে দিত, তাদেরকে আমরা যে আর্কিটেক্টগুলোকে রিটেন করার জন্য আমরা একটা 6 মাসের জন্য একটা লোন দিব। এটাতে আমরা খুবই অভূতপূর্ব সাড়া পাই আর কি, এবং
অনেক মানে 2-3 দিনের মধ্যে অনেক টাকা উঠে গেছে এবং কমিটমেন্ট পেয়ে আমরা এই টাকাটাকে নিয়ে আমরা বলছি এটাকে ইমার্জেন্সি ফাইন্যান্স স্কিম বলছি। এইটার মাধ্যমে আমরা যারা একদম যারা আনএমপ্লয়েড হয়ে যাবে অথবা ছোট অফিসগুলোকে টিকা রাখার জন্য আমরা লোন হিসেবে দিব এবং তাদেরকে কিছু কন্ডিশন আছে ওগুলোকে কিভাবে রিকভার করবো কি করব সেগুলো করে আমরা নিয়ে আবার যারা লোন দিয়েছিল তাদেরকে ফেরত দিয়ে দেবো। এটা হচ্ছে একটা। আর একটা আমাদের বেনেভলেন্ট ফান্ড আছে, সেখানেও অনেকে টাকা দিচ্ছে। যদি একেবারে কেউ যদি অজ্ঞতা ফেরত না দিতে পারে টাকাটা, আমরা সেখানে একটা মেম্বারদেরকে ওইটা হেল্প করি। এর আগে করতাম হলো আমরা হেলথ ইস্যুজে কারো হয়তো ট্রিটমেন্টের জন্য ক্যান্সার হয়েছে অথবা কিডনি ট্রান্সপ্লান্ট করবে, সেই ক্ষেত্রে আমরা একটা থোক টাকা দিতে, এটা আমরা কম্পালসারি আমাদের ইসের থেকে মেম্বারশিপ যে সাবস্ক্রিপশন ওখান থেকে আমরা 25% আমরা রেখে দিই এই বেনেভলেন্ট ফান্ডে, এখান থেকে আমরা দিই। তো এইভাবে হচ্ছে হলো আমাদের এই জিনিসটাকে করছি। আর এই সিচুয়েশনে কাজও কমে যাচ্ছে, কিন্তু আমরা আরেকটা দিকে একটু দুইটা জায়গা নিয়ে আমরা খুব এখনো মানে আশাবাদী হয়ে আছি দুইটা। সেটা হচ্ছে হলো এখন রাজুকের ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিংটা মানে চালু করবে। তো এটা হলে পরে যেটা হচ্ছে বর্তমানে দেখা যায় হলো যে ম্যানুয়াল প্রসেসে অনেক মানে পিলফারেজ হয় এবং অনেক করাপশন হয় আর কি, এবং এটা ড্রয়িংসেও প্রপারলি হয় না, এবং খালি ড্রয়িং না, এটা খালি কনস্ট্রাকশন পারমিট মানে আমাদের এখন যেটা হয় হলো এটা একটা ছাপ মেরে একটা দিয়ে দেওয়া হয় যে ড্রয়িং এর উপর এটা অ্যাপ্রুভ, কিন্তু দেখা যাচ্ছে সাইটে ক্লায়েন্ট অথবা যেভাবে হোক আর্কিটেক্ট অনেকে ইনভলভ হয়, ডিজাইন চেঞ্জ করে করতেছে ভায়োলেশন করে। কিন্তু ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং হলো একদম প্রথম থেকে সাবমিশন থেকে আরম্ভ করে অকুপেন্সি সার্টিফিকেট পর্যন্ত সে আর্কিটেক্ট রেজিস্টার্ড হয়ে থাকবে এবং তার মাধ্যমেই এই প্রজেক্টটা মনিটর হবে এবং সে অলসর্ট থাকবে, এবং ইঞ্জিনিয়ারের জন্য দায়িত্ব থাকবে, সে রেজিস্টার্ড থাকবে, আর্কিটেক্টের জন্য রেসপন্সিবল থাকবে কাজের জন্য। তো এইটা হলে আমরা আশা করছি যে বেশ কিছু কাজ বাড়বে, এবং এটাতে আমাদের যেটা সুবিধা হবে, আমরা যেটা করেছি ওদের সঙ্গে রাজুকের সঙ্গে একটা এমওইউ করছি আমরা, যে আমাদের মেম্বারশিপের পোর্টাল যেটা আছে আইবির, তার মাধ্যমে তারা রেজিস্টার করবে আর কি। এটা সরাসরি যে কোনো আর্কিটেক্টকে করতে পারবে না। তো এতে করে আমরা যেটা হচ্ছে যে আমাদের একটা অফ দ্য রেকর্ড আমি বলি, প্রায় গত বছর আমরা একটা মানে করলাম, একটা আনআর্থ করলাম একটা করাপশন। সেখানে প্রায় রাজুকের ওয়েবসাইট থেকে দেখা গেল যে 4000 বিল্ডিং এর প্ল্যান পাস হয়েছে, তার মধ্যে জনা 20-25-এই প্রায় 3000 ড্রয়িং পাস করেছে, এবং একজন 600 ড্রয়িং এ সাইন করেছে 2 বছরের মধ্যে। তো এই সে হয়তো সাইন করেছে হয়তো 5000 থেকে 10,000 টাকার নিয়ে সাইন করেছে। তো এই যে প্রায় 600 কাজ যে সে যে নষ্ট করলো একটা আর্কিটেক্ট, এটার আর এখন সুযোগ হবে না। এবং যারা এটা করেছে তাদেরকে আমরা অলরেডি মানে ডিসিশন হয়ে গেছে, আমরা এই কোভিড এর জন্য অ্যানাউন্স করছি না, তাদের এরকম 20 জন আর্কিটেক্টকে আমরা মেম্বারশিপ আমরা টেম্পোরারি সাসপেন্ড করে দিচ্ছি, এবং দে ক্যানট সাইন এনি ড্রয়িংস। তো এইটা হলে পরে আমরা মনে করছি যে আর্কিটেক্টদের কাজের স্কোপটা অনেকটা বাড়বে, এটা একটা দিক। আর একটা হচ্ছে হলো আমরা বিএনডিসি নিয়ে গত প্রায় 7-8 বছর বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড নিয়ে প্রায় 8 বছর ধরে একটা যুদ্ধ চলতেছে এটাকে নিয়ে অ্যাপ্রুভাল করানোর জন্য। এইটা অ্যাপ্রুভ হলো আর একটা কাজের স্কোপ বাড়বে। সেখানে হচ্ছে হলো আমাদের এখন পর্যন্ত শুধু রাজুক আর সিডিএতে আর্কিটেক্ট হচ্ছে হলো মানে ডেফিনেশন হচ্ছে ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস এর মেম্বার, কিন্তু এই বিএনবিসি তে ডেফিনেশনসটা দেওয়া হচ্ছে যে এটা উইল বি অ্যাপ্লিকেবল ফর থ্রু আউট দ্য কান্ট্রি। এখন যে উপজেলা পৌরসভা এগুলোর কথা বলছি, সেখানেও তখন আমরা এনফোর্স করতে পারবো যে আর্কিটেক্টের মাধ্যমে করতে হবে। আর্কিটেক্টদের মানে যারা অন্যরা দেখা যাচ্ছে যে আর্কিটেক্টের নাম নকল করে অথবা সিগনেচার নকল করে করতেছে, সেটা অনেকাংশে আস্তে আস্তে ধীরে ধীরে এটা সময় লাগবে, কিন্তু ইসিপিটা ইমিডিয়েটলি এফেক্ট হবে, এবং আস্তে আস্তে ইসিপি হয়তো অন্যান্য ডেভেলপমেন্ট অথরিটি গুলো অ্যাডাপ্ট করবে। এইটা হচ্ছে হলো আমার জাস্ট আউটলাইনটা বললাম। আর আমরা দুইটা এর পাশাপাশি একটু আমি হয়তো 1 মিনিট সময় নেব। আমরা কোভিড-19 এর ব্যাপারে আমাদের মেম্বারদেরকে, আনলাইক ডেভেলপ কান্ট্রিজ, আমাদের এখানে হসপিটালাইজেশন হ্যাজ বিকাম এ বিগ ইস্যু ফর কোভিড পেশেন্টস। আমরা ওই ঠিক এই প্যান্ডেমিকের আরম্ভের সময় আমরা একটা হসপিটালের সঙ্গে এমওইউ করি যে আইবির মেম্বারদের জন্য এক্সক্লুসিভলি তারা সাপোর্ট দিবে, নট কোভিড বাট এনি আদার ট্রিটমেন্ট, বিকজ ওইটাও সম্ভব হচ্ছিল না হসপিটালগুলোতে, কিন্তু ওইখানে তারা একটা ডিসকাউন্টও দিবে আর কি। এটা করি মেম্বারদের জন্য, এটা মেম্বারদের খুবই অ্যাপ্রিসিয়েটেড হয়। আর একটা করেছি হলো আমরা মেম্বারদের
মধ্যে যাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে অথবা বাবা মা হাজব্যান্ড ওয়াইফ যারা ইয়ে আছে ডক্টরস, তাদেরকে নিয়ে একটা ভলেন্টারি টেলিমেডিসিনের একটা পুল তৈরি করি এবং সেটাকে সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে তারা বাসার থেকে এই কনসালটেশন করতে পারে, যাতে বাসা থেকে বের হতে পারছে না সেজন্য। এই দুটো আমরা একটা আমাদের হেল্পিং ইয়ে হিসেবে আমরা মেম্বারদের জন্য করেছি আর কি। দিস ইজ হাউ উই আর ডিলিং উইথ দিস সিচুয়েশন। Oh, fantastic. না, আমি তো এগুলো অনেকটাই জানতাম না, কিন্তু ইউ গাইজ আর ডুইং এক্সেলেন্ট জব, পার্টিকুলারলি বাংলাদেশের মতো কনটেক্সটে এই জাতীয় আর্কিটেক্টদেরকে দেখাশোনা করা এটা একটা বিশাল ব্যাপার। অনেক জুনিয়র ছেলেপেলে এগুলো নিয়ে বেঁচে আছে, আপনারা চালিয়ে যাচ্ছেন, ইটস ফ্যান্টাস্টিক। এখানে যেমন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেটা একটা জিনিস বোধহয় এখানে একটু বলে রাখা দরকার, যে আমাদের যেহেতু ওখানে রেজিস্ট্রেশন বোর্ড নাই, আপনারই রেজিস্ট্রেশন দেখেন ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস, এখানেও কিন্তু পলিটিক্সটা একই রকম অস্ট্রেলিয়াতে, যে এখানকার ডিজাইনার্স অ্যাসোসিয়েশনের সংখ্যা অনেক বেশি আর্কিটেক্টদের চাইতে। সো দে আর এ ভেরি বিগ ডিপ্লোম্যাটিক পলিটিক্যাল ইস্যুস ইন অস্ট্রেলিয়া, সেম অ্যাজ বাংলাদেশ। সো এখানে যেটা এরা ঘুরিয়ে নিয়ে এসছে সেটা হচ্ছে কনজিউমার্সকে দেখিয়ে নিয়ে এসছে, যে আর্কিটেক্টরা যে কাজগুলা করবে তার কাজটা প্রোটেকশন দিবে এই কনজিউমারকে প্রোটেকশন দেওয়ার জন্য। মানে আপনি আমার কাছ থেকে বাড়ি বানালেন, কিন্তু আপনি যদি দেখেন যে আমার সার্ভিস ঠিক হয় না, ইউ ক্যান সু মি, এটা দেখিয়ে রেজিস্ট্রেশন বোর্ড তৈরি করা হলো। এইটাই একটা যদি করা যেত এরকম, যেটা ভাবে যে গভর্নমেন্টকে এগিয়ে নেওয়ার জন্য, দেখো আর্কিটেক্টদেরকে আমরা ফ্রন্ট লাইনে নিয়ে আসবো, কিন্তু আর্কিটেক্ট ইজ দ্য পার্সন হু উইল বি রেসপন্সিবল এনিথিং গোজ রং অ্যান্ড ইউ ক্যান সু এগেইনস্ট দেম। তবে আর্কিটেক্টের রেসপন্সিবিলিটিও বেড়ে যেত, অ্যাট দ্য সেম টাইম মানুষ ডিপেন্ড করতে পারতো আর্কিটেক্টদের উপর। এখন তো ধরেন আমাদের ইন্স্যুরেন্স লাগে না বাংলাদেশে, মনে হয়, আমি শিওর না আপনাদের ইন্স্যুরেন্স লাগে কিনা, কিন্তু এটা হচ্ছে বিগ প্রোটেকশন ফর দ্য আর্কিটেক্টস, যে হ্যাঁ আমার যদি একটা সু হয়ে যায়, আমাদের এই ছোট অফিসেই কয়েকবার সু হতে হতে বেঁচে গেছে, এটা হতেই পারে। এবং এই যে জিনিসগুলো, এবং আমাদের এখন হচ্ছে যে আর্কিটেক্টের যখন আমরা কোনো ফি প্রপোজাল দিব, তখন সাথে সাথে একটা লিফলেট দিতে হবে তার হাতের মধ্যে, যে আমি যদি এই কাজগুলো না করি, তুমি এই হলো টেলিফোন নাম্বার, এই হলো ইমেল, তুমি এখানে কমপ্লেন করে দিও আমার নামে। মানে আগে থেকে তাকে বলে দিতে হবে যে তুমি আমার নামে কমপ্লেন করবা আমি যদি তোমাকে সার্ভিস প্রোভাইড না করি। সো দিস ইজ এ ডিফারেন্ট বল গেম। সো এটা দেখিয়ে যেটা সুবিধা হচ্ছে যে আর্কিটেক্ট অনেক উপরে উঠে আসছে গভর্নমেন্টের কাছে, যে ও হ্যাঁ এই প্রফেশনের লোক তো আমাদের ভোটারদেরকে আর অসুবিধা করতে পারবে না, বিকজ এদেরকে ধরতে পারবো। ডিজাইনারকে তো আমি ধরতে পারছি না, বিকজ ওদের কোনো রেজিস্ট্রেশন নাই, ওদের এই নাই সেই নাই। সো এই জিনিসটা যদি প্রমোট করা যেত সামহাউ, আই ডোন্ট নো হাউ, যে আর্কিটেক্টর খুবই এসেনশিয়াল ফর দ্য কনজিউমার, তাহলে হয়তো আপনারা আরো ব্যাপক ভূমিকা নিতে পারতেন। লাইক যেটা বলছিলেন একটু আগেও, যে মিউনিসিপ্যালিটিতে আর্কিটেক্ট নাই, উপজেলা লেভেলেও যদি কাজ করা সম্ভব হতো, এইভাবে হয়তো আনা যেত। তো থ্যাংক ইউ জুয়েল ভাই, আমার মনে হয় আমাদের টাইমটা একটু ইয়ে হয়ে যাচ্ছে। হুদা যদি কিছু বলে এখন। I'll try and keep it short. আমার মনে হয় যে মেইন যে চেঞ্জটা হয়েছে কোভিড-19 এ, সেটা হচ্ছে যে অনেক কিছু কিন্তু চিন্তা করা হচ্ছিল, যেগুলো হয়তো ইমপ্লিমেন্ট করতে গভর্নমেন্ট লেভেলে হোক বা যে কোনো লেভেলে হোক would have probably taken few years at least. একটা এক্সাম্পল হলো, যেমন সব পাবলিক সার্ভিসরা চিন্তা করছিল how do they sort of reduce their office space and everything, right, for the staff. দিন দিন স্পেস গুলো ছোট হচ্ছিল আর কি, per square meter per staff. এবং ওই জিনিসটা যেমন এখন ড্রাস্টিক্যালি, মানে পরের দিন বলে দিয়েছে যে there is no room for any staff, just go home, রাইট? এখন ওরা রিথিং করতেছে যে ম্যান এরকম অফলাইনে তো কাজ করা সম্ভব, রাইট? এর আগে যদি গভর্নমেন্টকে যদি একটা পলিসি ডিসিশন নিতে হতো যে ঠিক আছে we will send 50% our staff at home, right, and they'll be working from home, এইটা absolutely implement করতে গভর্নমেন্ট লেভেলে it would have taken probably 3 to 4 years at least. So this has been in the pipeline for a long time, but this whole thing has fast tracked the whole process. আমার প্র্যাকটিসের জন্য সিম্পল এক্সাম্পল, মানে আমি টেকনোলজিক্যালি যেমন ইন আ সেন্স যে যেহেতু আমার প্র্যাকটিস মেইনলি ক্যানবেরা বেসড, আই ডু আ বিট অফ আ ওয়ার্ক ইন সিডনি এন্ড মেলবোর্ন, তো আমার সব ধরনের মিটিংস এন্ড এভরিথিং ইজ আ ফেস টু ফেস মিটিং এন্ড অল, রাইট? কিন্তু এই করোনা ভাইরাসটা এই সিচুয়েশন রাইজ করার সাথে সাথে ফার্স্ট থিং আই ডিড ওয়াজ আই বেসিক্যালি গট ইনটু জুম, এভরিথিং ইজ ডান অন জুম এন্ড এভরিথিং। সো এই জিনিসটা হয়তো আমার নিজেরও যদি ইমপ্লিমেন্ট করতে হতো, it would have taken me at least a year and a half, 2 years, right? So সবকিছু একটু ফাস্ট ট্র্যাক হয়ে গেছে, and that's a positive thing. So not everything is negative, I guess. So I guess I'll leave it at that and all that. I mean, we can really talk all night long, but that's just an observation and all that of things happening in COVID-19.
থ্যাংক ইউ হুদা, থ্যাংক ইউ, দ্যাটস লাভলি এক্সপিরিয়েন্স। আর আমরা জানি যে তুমি মানে 30 ইয়ার্স প্র্যাকটিস করো, এখনো তুমি শিখে যাচ্ছ এবং তুমি বলে যাচ্ছ যে আমি এখন আমার জন্য ইটস আ বিগ থিং ইফতেখার ভাই। তুমি আমি তোমাকে তুমি বলি মনে হয়, তুমি বোধহয় শ্রমিকদের ব্যাচের। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আমার আসলে এই ব্যাপারে খুব বলার নাই। আমি 10 বছর আগে প্রফেশনাল লাইফ ইচ্ছাকৃত ছেড়ে আসছি। তবে আমি বলতে পারি আই এম ওয়ান অফ দোজ মাইনরিটিস যা দুইবার লে অফ হয়েছে ইন আ ক্রাইসিস, ইন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ইন ইউএস। তো আমার 6-7 বছর এক্সপিরিয়েন্স, এবং জিনিসটা এরকম ছিল আমেরিকায় এরকম একটা কালচারই বোধ হয়, কারণ আমি দেখি না এটা ক্যানাডাতে, কারণ আমি 2 দেশেই থাকি, যে আমাকে একটা প্যাকেজ দিয়ে জিনিসটা হয়েছিল ওবামা ইলেকশনের পরে। আমি শালোম বার্নাস নামে একটা ফার্মে কাজ করতাম, ওখানে আমরা নরম্যান ফস্টারের একটা প্রজেক্টে ছিলাম, সিসিডিসি, এবং আমরা 30 জন লে অফ হয়ে গেলাম যেদিন আমরা কনস্ট্রাকশন ড্রয়িংটা জমা দিলাম। এবং তারপর দিন থেকে আমাদের কোনো টাকা নাই, এবং আমার এখানে কোনো ফ্যামিলি নাই আমাকে সাপোর্ট করার জন্য। তো ওরা 3-4-5 মাসের আমাদের একটা প্যাকেজ দিয়ে দিল। কিন্তু অল দ্য ফার্মস আই হ্যাভ ওয়ার্ক, ওদের এমনিও এমার্জেন্সি প্যাকেজ ছিল, কারণ আমি সব বড় ফার্মে কাজ করছি। তো আমার ফ্যামিলি যদি কোনো একটা অসুবিধায় পড়ে, তারা আমার পেমেন্ট দিবে দেশে আসার জন্য, বা লিভ দিবে, পেইড লিভ। সো ওইটাই বলতে চাচ্ছিলাম। এবং আমেরিকায় যেহেতু আমি ইমিগ্রেন্ট, আমার 3 সপ্তাহের মধ্যে কাজ পেতে হবে, নাহলে আমি থাকতে পারবো না, আমি সিটিজেন না। সো দোজ টাইমস ওয়ার রিয়েলি চ্যালেঞ্জিং, যে আমি বিদেশি হয়ে কিভাবে চলে যাব। আমার জানা মতে 15 জন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, বাংলাদেশি না বিদেশি, চলে গেছে। So that is my US experience 10 years back. এবং তারপর আমি সবসময় একাডেমিয়াতে আসতে চাইছি এবং আসছি। কিন্তু এখন আমি ক্যানাডাতে, এবং 2-1 আর্কিটেকচারে জড়িত আর্কিটেক্ট ফ্রেন্ডদের সাথে কথা বলে দেখলাম কোনো একটা কারণে এখানে ফিল্ডটা খুব ভালো, তাদের কোনো লে অফের কোনো সম্ভাবনাই নাই। আমি একজন সিনিয়র ভাইয়ের সাথে কথা বলে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন, কি করছেন, বলে কাজ তো প্রচুর, আরো কাজ বেড়ে গেছে, কারণ ধরেই নাই আমি 24/7 কম্পিউটারের সামনে। এবং তাদের অফিসে থেকে একটা সার্ভে হয়েছে, মানে সবাই নিচে হাউ অ্যাক্টিভ ইউ আর, হাউ প্রোডাক্টিভ ইউ আর, যাতে ওরা স্পেসটা ছেড়ে দিতে পারে, ওই রেন্টটাকে কাজে লাগাতে পারে হোম অফিস করার জন্য। তো দোজ আর মাই ফিউ এক্সপিরিয়েন্স আই ক্যান শেয়ার উইথ। আর আমি একটা হাই রাইজ বিল্ডিং এ থাকি, তো 2 দিকে তাকাই দেখি কনস্ট্রাকশন চলছে। এই কোয়েশ্চেনটা আমার কালকে আসছিল যে হাউ অ্যাবাউট দেম, এটা কি কাইন্ড অফ ওরা লো পেড জব দেখে ওরা সাইটে যাচ্ছে, মানে আমার ফার্স্ট এটাই আসছে, ওয়াই দে আর অন সাইট। বাট এনিওয়েজ ক্যানাডাতে কনস্ট্রাকশন চলছে, তো আর্কিটেক্টরা যদিও বাসায় আছে। তো দোজ ওয়ার মাই ফিউ স্মল থটস সিন্স অবজারভেশনস। ওকে, গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা খুব অনেক মজার মধ্যে আলাপ করলাম। তো আমি শ্রমিকের কাছে চলে যাচ্ছি। শ্রমিক যদি